হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়নি নির্মল নিট। আমি নির্মল ঘোষ, অ্যান অ্যাসিস্ট্যান্ট পোস্ট গ্র্যাজুয়েট টিচার অফ বায়োলজিক্যাল সায়েন্স। আজকে আমরা পড়ব ট্যাক্সোনমিক্যাল এইডস। তো ট্যাক্সোনমি স্টাডির জন্য এই ট্যাক্সোনমিক্যাল এইডস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অর্গানিজম বা কোনো স্পিসিস বা কোনো প্রজাতির আইডেন্টিফিকেশান বা শনাক্তকরণ এবং তার সঙ্গে সঙ্গে তার ক্লাসিফিকেশানের জন্যই এই ট্যাক্সোনমিক্যাল এইডসের প্রয়োজন হয়। এই যে বললাম আইডেন্টিফিকেশান বা শনাক্তকরণ, এর জন্য কিন্তু এক্সটেন্সিভ ফিল্ড স্টাডি করতে হয়। অর্থাৎ তুমি যদি কোনো অর্গানিজমকে আইডেন্টিফাই করতে চাও বা তাকে যদি চিনতে চাও, তার জন্য তোমাকে ফিল্ডে যেতে হবে, সেখানে ফিল্ডে গিয়ে স্টাডি করতে হবে। আর ক্লাসিফিকেশানের জন্য কিন্তু প্রফেশনাল নলেজের দরকার হয়, একজন ট্যাক্সোনমিস্টের দরকার হয়। কোন অর্গানিজমকে কোন ক্যাটাগরিতে প্লেসড করা হবে, তো তার জন্য তার কিন্তু নলেজের প্রয়োজন হয়। এখন ট্যাক্সোনমিক্যাল এইডস জিনিসটা কি, এটা এক্সাম্পল দিচ্ছি। তো আমার হাতে যেটা আছে এটা কি, এটা হচ্ছে একটা পেন। তো এইটাকে যে পেন বলে তুমি চিনতে পারছো, কারণ এটাকে তুমি আইডেন্টিফাই করতে পারছো। এখন তোমার কিন্তু ধারণা আছে যে পেন প্রকৃতপক্ষে কী, কারণ সেটাকে তুমি ইউজ করেছো, সুতরাং সহজেই তুমি আইডেন্টিফাই করতে পারছো। তোমার কিন্তু আগে থেকে নলেজ আছে, তোমার কাছে পেন সম্পর্কে ইনফরমেশান আছে, সেই জন্যই তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারছো এটা একটা পেন বলে। কিন্তু এই পেনকে তুমি খাতাতে লিখতে পারবে না, তো এটাকে স্মার্ট বোর্ডেই কেবলমাত্র লেখা যায়। তাহলে তুমি এটাকে ক্লাসিফিকেশান করতে পারবে। এটা কিন্তু নর্মাল খাতাতে লেখার পেন নয়, এটা স্মার্ট বোর্ডে লেখার পেন। তো এই ব্যাপারটাই হচ্ছে আইডেন্টিফিকেশান এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসিফিকেশান। তো সেরকমভাবে কোনো অর্গানিজম বা স্পিসিসের আইডেন্টিফিকেশান এবং তাকে ক্লাসিফিকেশান করার জন্য যে সমস্ত বিষয়গুলো দরকার হয়, তো তাকেই আমরা বলবো ট্যাক্সোনমিক্যাল এইডস। ট্যাক্সোনমিক্যাল এইডসে প্রধানত কোনো অর্গানিজম বা স্পেসিমেনের প্রিজার্ভেশন করা হয় বা সেটাকে সংরক্ষণ করে রাখা হয়, তার ইনফরমেশান থাকে ট্যাক্সোনমিক্যাল এইডসের মধ্যে, অথবা টোটাল স্পেসিমেন কিন্তু এক্ষেত্রে রাখা হয় আইডেন্টিফিকেশানের জন্য। এখন এই ট্যাক্সোনমিক্যাল এইডস, কোন কোন ট্যাক্সোনমিক্যাল এইডস আমরা পড়বো একটু দেখো। হার্বেরিয়াম আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, জুলজিক্যাল পার্ক বা জু আছে, মিউজিয়াম আছে, কি আছে, ফ্লোরা আছে, ম্যানুয়ালস আছে, মোনোগ্রাফস আছে এবং ক্যাটালগস আছে। তো এত রকমের ট্যাক্সোনমিক্যাল এইডস সম্পর্কে তোমাদেরকে আইডিয়া নিতে হবে। আমি পরপর এই সমস্ত ট্যাক্সোনমিক্যাল এইডসগুলো তোমাদেরকে বোঝাবো। ট্যাক্সোনমিক্যাল এইডস যেটা বললাম একটু দেখে নাও। প্রথম যেটা আছে তো সেটাই হচ্ছে হার্বেরিয়াম। তো হার্বেরিয়াম বিষয়টা কি, দেখো হার্বেরিয়াম হচ্ছে এরকম একটা পেপার, রাইট? সো হার্বেরিয়াম এরকম একটা পেপার থাকে এবং সেই পেপারের মধ্যে প্রধানত প্ল্যান্ট স্পেসিমেনকে ড্রাই করে সেটাকে সংরক্ষণ করে রাখা হয়। যেটা বলছিলাম যে ট্যাক্সোনমিক্যাল এইডসে প্রধানত কী করা হয়, যে স্পেসিমেনের সেখানে কালেকশান থাকে। তাহলে হার্বেরিয়াম হচ্ছে এরকমই একটা ট্যাক্সোনমিক্যাল এইডস যেখানে বিভিন্ন স্পেসিমেনের কালেকশান থাকে। এই যে হার্বেরিয়াম শিট দেখতে পাচ্ছ, এই হার্বেরিয়াম শিটে টোটাল প্ল্যান্ট স্পেসিমেনকে ড্রাই করে রাখা হয়। এক্ষেত্রে প্রধানত প্ল্যান্টসের রুট, স্টেম, লিফ এবং তার সঙ্গে সঙ্গে ফুল, ফল, এগুলো সব যদি এখানে রাখা যেতে পারতো তাহলে ভালো হতো। সেটা একটা খুব ভালো হার্বেরিয়াম সিট হতো, রাইট? তো হার্বেরিয়াম সিট, দেখো হার্বেরিয়াম প্রকৃতপক্ষে কাকে বলে? ইট ইজ এ স্টোর হাউস অর দ্য রিপোজিটরি অফ দ্য প্ল্যান্ট স্পেসিমেন। এখানে যে ছবিটা আছে দেখো, এটা হচ্ছে একটা হার্বেরিয়াম, ঠিক আছে? তো এই হার্বেরিয়াম হচ্ছে একটা স্টোর হাউস। তাহলে হার্বেরিয়ামের মধ্যে কি রেখেছি আমরা? প্রচুর হার্বেরিয়াম সিট রেখেছি। তাহলে এটা আর কিছুই নয়, এটা হচ্ছে একটা স্টোর হাউস। সো ইট ইজ এ স্টোর হাউস অফ দ্য প্ল্যান্ট স্পেসিমেন দ্যাট আর ড্রাইড। তাহলে এই প্ল্যান্ট স্পেসিমেনকে ড্রাই প্ল্যান্ট স্পেসিমেন, যেটাকে সান ড্রাই করা হয় এবং প্রেসড করে রাখা হয়, ঠিক আছে? তো প্ল্যান্টকে ড্রাই করার বিভিন্ন প্রসেস আছে। সেটাকে তুমি সূর্যের আলোতে সেটাকে শুষ্ক করতে পারো, ড্রাই করতে পারো, অথবা পুরানো কোনো খবরের কাগজের ভেতরে রেখে সেই প্ল্যান্টকে আমরা ড্রাই করতে পারি এবং এটাকে প্রেসড করা হয় এবং প্রিজার্ভড অন দ্য সিডস, পাতার মধ্যে এটাকে প্রিজার্ভ করা হয়। এবং এই যে পাতার মধ্যে আমরা এটাকে আটকে দিচ্ছি বিভিন্ন সেলোটেপ দিয়ে, অথবা বিভিন্নভাবে পাতার মধ্যে এটাকে আটকে দেওয়া হয়। বিভিন্ন শেপে এটাকে আটকে রাখা হয়, যেমন ভি শেপ হতে পারে, ডব্লিউ শেপ হতে পারে, এন শেপ হতে পারে। এরকম ডিফারেন্ট শেপে কিন্তু প্ল্যান্ট স্পেসিমেনকে আটকে রাখা হয় এবং অ্যান্ড আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিস্টেম। অর্থাৎ এই হার্বেরিয়াম এর মধ্যে যেখানে প্রধানত বিভিন্ন প্ল্যান্ট স্পেসিমেনকে কালেকশন করে রাখা হয়, সেখানে কিন্তু মানে যে কোনোভাবে তোমার নিজের মনের মতো করে কিন্তু এখানে স্পেসিমেনকে কালেক্ট করলে হবে না, এটাকে অ্যারেঞ্জ করতে হবে, প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে। এবং আমাদের ভারতবর্ষে প্রধানত আমাদের যে ন্যাশনাল হার্বেরিয়াম যে আছে আমাদের কলকাতা শিবপুরে, তো সেখানে এই হার্বেরিয়ামকে বেনথাম আর হুকারের ক্লাসিফিকেশান সিস্টেম অনুযায়ী সেটাকে সংরক্ষণ করে রাখা হয়, ঠিক আছে? বেনথাম অ্যান্ড হুকার সিস্টেম, রাইট?
বেন্থাম আর হুকার সিস্টেম ফলো করা হয় আমাদের ন্যাশনাল হারবেরিয়ামে যে প্ল্যান্টগুলো আছে তো সেগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য বেন্থাম আর হুকারের ক্লাসিফিকেশন সিস্টেম ফলো করা হয়। সেই জন্য বলছে অ্যাকর্ডিং টু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ক্লাসিফিকেটরি সিস্টেম প্রধানত এক্ষেত্রে ফলো করা হয়। তাহলে দেখো হারবেরিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্টোর হাউস এবং এই স্টোর হাউসের মধ্যে প্রধানত এইরকম স্পেসিমেনগুলোকে বা হারবেরিয়াম শিটগুলোকে জেনারেলি সংরক্ষণ করে রাখা হয় এবং হারবেরিয়াম প্ল্যান্টকে যে এইভাবে সংরক্ষণ করে রাখা যায় তো এই কনসেপ্ট প্রথম যে বিজ্ঞানী দিয়েছিলেন তার নাম হচ্ছে লুকা গিনি। তাহলে হারবেরিয়ামের কনসেপ্ট দিয়েছিলেন কে? প্রথম লুকা গিনি। কিন্তু লুকা গিনির এই হারবেরিয়াম কিন্তু নষ্ট হয়ে যায় এবং প্রথম প্রাপ্ত যে হারবেরিয়াম সেই সায়েন্টিস্টের নাম যিনি প্রথম হারবেরিয়াম সিট তৈরি করেছিলেন যেটাকে এখন পাওয়া যায় আর কি, তো তার নাম হচ্ছে জেরাডো সিবা। তাহলে জেরাডো সিবার হারবেরিয়াম হলো প্রথম হারবেরিয়াম। এবং এক্ষেত্রে যে হারবেরিয়াম যে সিট দেখতে পাচ্ছ এর কিন্তু একটা স্পেসিফিক মাপ আছে। এখানে যে মাপ দেখতে পাচ্ছ দেখো এটা প্রধানত কেমন মাপ হবে, এখানে এই যে মাপ হবে এটা হচ্ছে 42 সেন্টিমিটার এবং তার সঙ্গে সঙ্গে এই যে মাপ হবে এটা হচ্ছে 24 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা স্পেসিফিক মাপ এবং এর সঙ্গে সঙ্গে হারবেরিয়ামের এই জায়গাতে একটা লেবেল থাকে এবং সেই লেবেলের মধ্যে প্রধানত বিভিন্ন রকমের ইনফরমেশান লাগানো থাকে এবং হারবেরিয়ামকে কিন্তু প্রকৃতপক্ষে এই যে হারবেরিয়াম সিট আছে এটাকে কিন্তু হারবেরিয়ামের মধ্যেই সংরক্ষণ করে রাখা হয়, রাইট? আচ্ছা, এবার পরের অংশে চলে যাই। হারবেরিয়াম সম্পর্কে আরও কিছু ইনফরমেশান দেখো। হারবেরিয়াম সিট আর লেবেলড উইথ ইনফরমেশান অ্যাবাউট ডেট অ্যান্ড প্লেস অফ কালেকশন and local name and their botanical name from family, collectors name etc. দেখো এই যে হারবেরিয়াম সিট আছে তো হারবেরিয়াম সিটের মধ্যে যেটা বলছিলাম যে এখানে একটা লেবেল থাকে এবং সেই লেবেলের মধ্যে এই প্ল্যান্টটাকে কবে কালেকশন করে রাখা হয়েছিল, অ্যাবাউট দ্য ডেট অ্যান্ড প্লেস মানে কোথা থেকে সেটাকে কালেকশন করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে তার নর্মাল নাম লেখা হয় এবং তার সাথে সাথে তার বোটানিক্যাল নেম লেখা হয় এবং অবশ্যই কিন্তু প্ল্যান্টের ফ্যামিলির নেম কিন্তু এখানে মেনশন করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে কালেক্টার্সের নেম কিন্তু এখানে মেনশন করতে হয়, রাইট? তো এই কনসেপ্টগুলোই প্রধানত হারবেরিয়াম। এখানে দেখো একটা খুব সুন্দর একটা হারবেরিয়াম সিট আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রধানত প্ল্যান্ট স্পেসিমেনকে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখো এখানে একটা লেবেল আছে এবং সেই লেবেলের মধ্যে ফ্যামিলি, এই 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 প্ল্যান্টস প্রধানত কোন ফ্যামিলির অন্তর্গত, কোথা থেকে এটাকে সংরক্ষণ করা হয়েছে, কালেক্টার্স নেম, এই সব কিছু কিন্তু এই সিটের মধ্যে মেনশন করা থাকে এবং এই শিটগুলোকে সাজানো হবে কি অনুযায়ী? ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ক্লাসিফিকেটরি সিস্টেম অনুযায়ী এটাকে সাজানো হয়, ঠিক আছে? তাহলে হারবেরিয়াম আমরা দেখলাম। আবার একটা সুন্দর হারবেরিয়ামের দেখো হারবেরিয়াম সিটের আর একটা খুব সুন্দর এখানে দেওয়া আছে আর একটা খুব সুন্দর হারবেরিয়াম, একটা প্ল্যান্ট এবং সেই প্ল্যান্টের রুট আছে, স্টেম, লিভ, তার সঙ্গে সঙ্গে ফুল ইত্যাদি সব কিছুই আছে। তাহলে এটাও একটা খুব সুন্দর হারবেরিয়াম সিট। তো এই হারবেরিয়াম সিট আবার দেখো আরও একটা হারবেরিয়াম সিট আছে, ঠিক আছে? সো ডিফারেন্ট টাইপের হারবেরিয়াম আমরা দেখতে পেলাম। তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে হারবেরিয়াম প্রকৃতপক্ষে কী হতে পারে। এরপরে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমিক্যাল এইডস আমরা দেখব এবং সেটি হলো বোটানিক্যাল গার্ডেন। তোমরা প্রত্যেকেই বোটানিক্যাল গার্ডেনে হয়তো গেছো। তো বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এমন একটা গার্ডেন যেখানে প্ল্যান্টসকে সংরক্ষণ করে রাখা হয়, ঠিক আছে? সো দিস আর দ্য স্পেশালাইজড গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের কিন্তু প্রথম কনসেপ্ট দিয়েছিলেন যে বিজ্ঞানী, তিনি ছিলেন ফাদার অফ বোটানি, তো তার নাম হচ্ছে থিওফ্রাস্টাস। সো দিস আর স্পেশালাইজড গার্ডেন হ্যাভিং কালেকশন অফ দ্য লিভিং প্ল্যান্টস ফর রেফারেন্স অ্যান্ড আইডেন্টিফিকেশন। তো এখানে দেখতে পাচ্ছ একটা বোটানিক্যাল গার্ডেন আছে এবং এই বোটানিক্যাল গার্ডেনে প্ল্যান্টসকে প্রথমত কালেকশন করে রাখা হয় এবং কী কারণের জন্য এটাকে রাখা হয়? কারণ সেখানে তার রেফারেন্স এবং আইডেন্টিফিকেশানের জন্য প্রত্যেকটা প্ল্যান্ট ইজ লেবেলড উইথ বোটানিক্যাল নেম অ্যান্ড ফ্যামিলি। মানে যে প্ল্যান্ট থাকে সেই প্ল্যান্টে কিন্তু একটা প্লেট লাগানো থাকে বোটানিক্যাল গার্ডেনে এবং সেই প্লেটের মধ্যে প্ল্যান্টসের নাম যেমন লেখা থাকবে তার সঙ্গে সঙ্গে ফ্যামিলির নাম লেখা থাকবে। তোমরা জানো কোনো প্ল্যান্টসের আইডেন্টিফিকেশানে ফ্যামিলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সেই প্ল্যান্টস প্রধানত কোন ফ্যামিলির অন্তর্গত তো সেটাও কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনের প্ল্যান্টসে মেনশন করা থাকে। শুধুমাত্র আমাদের দেশের প্ল্যান্টস নয়, এমনকি বিদেশি প্ল্যান্টও কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করে রাখা হয় এবং বোটানিক্যাল গার্ডেন কিন্তু এক রকমের এক্স সিটু সংরক্ষণ। এবং ফেমাস কিছু বোটানিক্যাল গার্ডেনের এক্সাম্পল দেখো, ফেমাস কিছু বোটানিক্যাল গার্ডেন দেখো, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন হ্যাট কিউ ইন ইংল্যান্ড। সুতরাং এখানে দেখতে পাচ্ছ এটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের একটা অংশ। তো রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, তো রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে? ইংল্যান্ডের কিউতে, রাইট? এরপরে দেখো ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুর, যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে।
তো এখানে কিন্তু ন্যাশনাল হারবেরিয়াম আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এই ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে এমনকি কিছু বিদেশি কিছু গাছও আছে, যেমন আফ্রিকা থেকে বাওবাব ট্রি তোমরা গেলে দেখতে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে গ্রেট ব্যানিয়ান ট্রি আছে। তো এগুলো সব ইম্পর্ট্যান্ট কিছু বোটানিক্যাল গার্ডেন। এবং ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন রিসার্চ ইনস্টিটিউট অ্যাট লখনৌ, ইন্ডিয়া। এবং আরও একটা বোটানিক্যাল গার্ডেন হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। তো ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এটা আমাদের ভারতবর্ষের লখনৌতে আছে, রাইট। সো এগুলোই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। নেক্সট অংশে আমরা চলে যাই। দেখো, আরও একটা গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমিক্যাল এইডস পড়বো, তো সেটা হচ্ছে বায়োলজিক্যাল মিউজিয়াম। তো মিউজিয়াম হচ্ছে সেই সমস্ত জায়গা, এটা প্রধানত ইউনিভার্সিটি এবং তার সঙ্গে সঙ্গে কলেজ, স্কুলেতে প্রধানত এই মিউজিয়াম রাখা হয়, কারণ স্টুডেন্টসদেরকে বিভিন্ন বিষয় শেখানোর জন্য, ঠিক আছে। তো মিউজিয়াম দেখো, ইট ইজ এ কালেকশন অফ প্রিজার্ভড প্ল্যান্টস অ্যান্ড দ্য অ্যানিমালস ফর স্টাডি অ্যান্ড রেফারেন্স। তাহলে এই যে মিউজিয়াম আছে, তো সেই মিউজিয়ামে প্ল্যান্টস এবং অ্যানিমালসকে প্রধানত এখানে প্রিজার্ভেশন করে রাখা হয়। তো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে বিভিন্ন প্ল্যান্টস এবং অ্যানিমালস এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবং যে সমস্ত প্ল্যান্টস, প্রধানত যে সমস্ত প্ল্যান্টসগুলো খুব ছোট ছোট প্ল্যান্টস হয়, এবং তার সঙ্গে সঙ্গে যেখানে খুব সাকুলেন্ট টাইপের রসালো ধরনের প্ল্যান্ট হয়, যেটাকে হারবেরিয়াম করা যায় না, তো সেগুলোকে আমরা মিউজিয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অ্যানিম্যালস আছে, তো তাদেরকে আমরা ফরমালিনে সংরক্ষণ করে রাখতে পারি। এছাড়া মিউজিয়ামের মধ্যে ইনসেক্ট বক্স আছে। ইনসেক্ট বক্স মানে যেখানে বিভিন্ন রকমের ইনসেক্টকে প্রধানত আমরা পিনিং করে সেটাকে আমরা রাখতে পারি ডিসপ্লের জন্য এবং সেটাকে ফার্দার স্টাডি করার জন্য। এর সাথে সাথে এখানে স্টাফ রাখা হয়। এখানে দেখতে পাচ্ছ যে কিছু স্টাফ আছে। তো স্টাফ মানে কি, কোনো অ্যানিম্যালসের অরিজিনাল স্কিন থাকে, সুতরাং অ্যানিম্যালসের অরিজিনাল স্কিন থাকে এবং তার ভিতরে অন্য কোনো মেটেরিয়ালস দিয়ে রাখা হয়। তো এগুলো হচ্ছে স্টাফ। তো এখান থেকে সহজেই আমরা বিভিন্ন স্পিসিসকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। তাহলে মিউজিয়াম হচ্ছে প্রধানত প্ল্যান্টস এবং অ্যানিম্যাল স্পিসিসকে প্রধানত এখানে প্রিজার্ভ করে রাখা হয়। সো মিউজিয়ামে দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্ট টাইপের প্ল্যান্টস এবং অ্যানিম্যালসকে প্রিজার্ভ করে রাখা হয়। প্রধানত স্কুল কলেজে প্রধানত এই ধরনের মিউজিয়াম থাকে। এবং এই যে বায়োলজিক্যাল মিউজিয়াম আছে, দেখো এই মিউজিয়াম কন্টেন্টস, তো মিউজিয়ামের মধ্যে কী কী থাকে দেখো। মিউজিয়ামের মধ্যে স্পেসিমেন প্রিজার্ভড ইন প্রিজারভেটিভ সলিউশনস ইন কন্টেইনার্স অর দ্য জার্স। তাহলে বিভিন্ন প্রিজারভেটিভে দেখো, একটা কলেজের বা স্কুলের ল্যাবেতে তোমরা প্রধানত এরকম দেখতে পাবে যে জারের মধ্যে প্রধানত স্পেসিমেন রাখা থাকে এবং প্রিজারভেটিভ বা ফরমালিনের মধ্যে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে মিউজিয়াম, রাইট। এরপরে দেখো, দ্য ড্রাইড স্পেসিমেন অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড দ্য অ্যানিম্যালস, এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্ল্যান্টস এবং অ্যানিম্যালসের ড্রাইড স্পেসিমেনও রাখা হয়। এখানে দেখো প্ল্যান্টসের কিছু ফাঞ্জির প্রধানত ড্রাইড স্পেসিমেন রাখা হয়েছে এই মিউজিয়ামে। এর সাথে সাথে দেখো এখানে ইনসেক্ট প্রিজার্ভড ইন দ্য ইনসেক্ট বক্সেস আফটার কালেক্টিং, কিলিং অ্যান্ড পিনিং, যেটা বলছিলাম। দেখো এখানে বিভিন্ন বাটারফ্লাই রাখা হয়েছে, সুতরাং এই বাটারফ্লাইকে আমরা ইনসেক্ট বক্সের মধ্যে রাখতে পারি। তো মিউজিয়ামে গেলে তোমরা এরকম ইনসেক্ট বক্সের মধ্যে বিভিন্ন বাটারফ্লাই তোমরা দেখতে পাবে। তো এটাও কিন্তু মিউজিয়ামের এক্সাম্পল। তো মিউজিয়ামে এইরকমভাবে বিভিন্ন প্ল্যান্টস বা অ্যানিম্যালসকে সংরক্ষণ করে রাখা হয়। এবং স্টাফড লার্জার অ্যানিম্যালস লাইক দ্য বার্ডস অ্যান্ড ম্যামলস, যেটা বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছ ম্যামথ। তাহলে এই যে বড় বড় যে সমস্ত অ্যানিম্যালস আছে যেমন বার্ডস এবং ম্যামলস, তো সেগুলোকেও আমরা মিউজিয়ামের মধ্যে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। কিভাবে? তো তাদের অরিজিনাল স্কিনকে রাখা হয় এবং তার ভিতরে অন্যান্য মেটেরিয়ালস দেওয়া হয়, এবং এইভাবে মিউজিয়ামের মধ্যে আমরা এরকম স্টাফড অর্গানিজমকে প্রধানত সংরক্ষণ করে রাখতে পারি। এবং কালেকশন অফ দ্য অ্যানিম্যাল স্কেলিটন, বিভিন্ন অ্যানিম্যাল স্কেলিটন কিন্তু এখানে কালেকশন থাকে। তোমরা যদি কখনো কলকাতা মিউজিয়ামে যাও তাহলে দেখবে যে ডাইনোসরের স্কেলিটন রাখা আছে, খুব সুন্দর দেখতে লাগে, বিশাল বড় করে ডাইনোসরের স্কেলিটন রাখা আছে। তো এগুলোই প্রধানত মিউজিয়াম। আচ্ছা, এরপরে আমরা চলে আসি জুলজিক্যাল পার্ক অর জু। দেখো জুলজিক্যাল পার্ক বা জু এর মধ্যে প্রধানত কি করা হয়, এটাও কিন্তু এক রকমের এক্সিটু সংরক্ষণ, বিভিন্ন এনিম্যালস বা প্রাণীকে সংরক্ষণ করা হয়। বোটানিক্যাল গার্ডেনে আমরা যেমন দেখলাম যে উদ্ভিদকে সংরক্ষণ করে রাখা হয়, সেরকম এই জুলজিক্যাল পার্কে প্রধানত বিভিন্ন প্রাণীদেরকে সংরক্ষণ করে রাখা হয়। এটা চেষ্টা করা হয় তাদেরকে যতটা সম্ভব ন্যাচারাল হ্যাবিটেট প্রদান করা। তো এই জায়গাতে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জুলজিক্যাল পার্ক বিভিন্ন রকমের অ্যানিম্যালসকে কিন্তু জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা সিম্পলি যেটাকে বলে, দেখো বিভিন্ন অ্যানিম্যালসকে সংরক্ষণ করে রাখা হয়। যে কোনো চিড়িয়াখানাতে গেলে তোমরা কুমির, তার সঙ্গে সঙ্গে কচ্ছপ, এলিফ্যান্ট, লায়ন, সিংহ, সাপ, এই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, ঠিক আছে।
এরপরে দেখো, তাহলে জুলজিক্যাল গার্ডেন কি? জুলজিক্যাল গার্ডেন, দিস আর দ্য প্লেস হোয়ার দ্য লাইভ ওয়াইল্ড অ্যানিমেলস আর কেপ্ট ইন প্রোটেক্টেড এনভায়রনমেন্ট। এখানে কিন্তু ওয়াইল্ড অ্যানিমেলকে সংরক্ষণ করে রাখা হয়। এরকম নয় যে কোনো ডোমেস্টিক অ্যানিমেল যেমন গরুকে তুমি রেখে দিচ্ছ বা কুকুরকে রেখে দিচ্ছ, এরকম নয়। এখানে যে সমস্ত অ্যানিমেলস প্রধানত ওয়াইল্ড মানে বন্য যে সমস্ত প্রাণী, তো সেগুলোকেই জেনারেলি এখানে সংরক্ষণ করে রাখা হয়। এবং এই যে জুলজিক্যাল পার্ক, এটা কি কাজে হেল্প করে? দেখো, ইট হেল্পস টু লার্ন অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিটস অ্যান্ড দ্য বিহেভিয়ার। তাহলে এই যে জুলজিক্যাল পার্কের মধ্যে আমরা বিভিন্ন অ্যানিমেলকে সংরক্ষণ করে রাখছি, এর ফলে আমরা ওই অ্যানিমেলসের ফুড হ্যাবিট যেমন জানতে পারি এবং তার সঙ্গে সঙ্গে তার বিহেভিয়ার ইত্যাদি সম্পর্কে আমাদের আইডিয়া তৈরি হয়। তো এগুলো প্রধানত খুব ইম্পর্ট্যান্ট এক্সিটো কনজারভেশনের জন্য অথবা কোনো অ্যানিমেলসকে সংরক্ষণ করে রাখার জন্য এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্ক এবং তার সঙ্গে সঙ্গে জুয়ের মধ্যে পার্থক্য আছে। জুলজিক্যাল পার্কে অ্যানিমেলসকে প্রধানত নর্মালি তাকে ছেড়ে রাখা হয়, কিন্তু যে জু থাকে তো সেই জুতে প্রধানত কেজেতে বা খাঁচার মধ্যে প্রধানত অ্যানিমেলসকে রাখা হয়। দেখবো আর একটা গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমিক্যাল এইডস এবং সেটা হচ্ছে কি, এবং কি কিন্তু প্রধানত আইডেন্টিফিকেশানের জন্য ইউজ করা হয়। তো কি হচ্ছে ইজ অ্যান অ্যানালিটিক্যাল মেথড অফ আইডেন্টিফিকেশান অফ দ্য অর্গানিজম বেসড অন সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস। কোনো অর্গানিজমসের ক্যারেক্টার জানার জন্য প্রধানত এই কি ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে অর্গানিজমসের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে তাদেরকে আইডেন্টিফাই করা হয়। এবং ইট ইজ বেসড অন দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার জেনারেলি ইন এ পেয়ার কল দ্য কাপলেট। এবং অর্গানিজমকে যখন আইডেন্টিফাই করব তখন দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার দেওয়া হয়। কন্ট্রাস্টিং মানে কি একদম বিপরীত ক্যারেক্টার। যেমন কোনো অ্যানিম্যালসের হয়তো উইংস আছে আবার কোনোটার নেই, তাহলে এই যে দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার, এই দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার দিয়ে কোনো আমরা অ্যানিম্যালসের আইডেন্টিফাইং ফিচার্স আমরা বুঝতে পারি। প্রত্যেকটা কাপলেটের দুটো অপোজিট অপশান থাকে এবং সেই অপোজিট অপশানের মধ্যে যে কোনো একটা অপশানকে আমরা অ্যাকসেপ্ট করব এবং আর একটা অপশানকে আমরা অ্যাকসেপ্ট করব না। এবং প্রত্যেকটা স্টেটমেন্ট ইন দ্য কি ইজ কল্ড অ্যাজ দ্য লিড, এবং প্রত্যেকটা স্টেটমেন্টকে আমরা বলবো লিড। এবং এই যে ট্যাক্সোনমিক কি, এটা জেনারেলি দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে ব্রাঞ্চিং টাইপের কি এবং আরও একটা হচ্ছে ব্র্যাকেটেড কি। তো আমরা এখানে দেখব যে ব্রাঞ্চিং টাইপের কি ব্যবহার করে কোনো একটা অ্যানিমেলকে আমরা আইডেন্টিফাই করব। দেখো, প্রথমে একটা স্টেটমেন্ট দিয়ে আছে, সেটা হচ্ছে ড্রাই স্কিন। তো ড্রাই স্কিন প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট, এই যে নো এবং ইয়েস, ড্রাই স্কিন আছে এবং নেই, তো এই দুটোকে আমরা বলবো কাপলেট। এবং প্রত্যেকটা স্টেটমেন্টকে আমরা বলছি লিড। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এই যে স্যালামান্ডার আছে, তো স্যালামান্ডারের স্কিন কিন্তু ড্রাই নয়। তাহলে স্যালামান্ডারের আইডেন্টিফাইং ফিচার্স কি হচ্ছে? এদের স্কিন কিন্তু ড্রাই নয়, এদের স্কিন হচ্ছে ওয়েট। এরপরে দেখো, যদি এটা ড্রাই হয়, তো ড্রাই স্কিন যদি হয়, এবার আমরা খুঁজবো যে হেয়ার আছে কিনা। ঠিক আছে, তাহলে হেয়ার ইয়েস, কিছু অ্যানিমেলস আছে দেখো হেয়ার ইয়েস, আবার কিছু অ্যানিমেলস আছে নো। তাহলে যাদের হেয়ার নেই, যেমন এখানে দেখতে পাচ্ছ লিজার্ড, রাইট? সুতরাং লিজার্ডে কোনো হেয়ার নেই, সারা গায়ে কোনো লোম নেই, কিন্তু তার ড্রাই স্কিন। তাহলে ড্রাই স্কিন, তাহলে লিজার্ডের ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা পেয়ে গেলাম। দেখো, লিজার্ডের স্কিন কিন্তু ড্রাই, শুষ্ক, যেহেতু এটা রেপটাইলস, এবং তার সঙ্গে সঙ্গে এর কিন্তু কোনো হেয়ার নেই। তাহলে এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তো এই দুটো দেখে আমরা বুঝতে পারবো এটা লিজার্ড। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, যদি হেয়ার থাকে, এরকম কিছু অ্যানিমেলস আছে, যেমন টাইগার আছে, গরিলা আছে, এবং তার সঙ্গে সঙ্গে হিউম্যান আছে। তাহলে এবার আমরা দেখব অপোজেবল থাম্ব। তো থাম্ব অপোজেবল কিনা। থাম্ব অপোজেবল নয় কার ক্ষেত্রে? দেখো, নো হচ্ছে টাইগার। তাহলে টাইগারের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি? তাহলে টাইগারের এক্ষেত্রে অপোজেবল থাম্ব নেই এবং তার সঙ্গে সঙ্গে তার হেয়ার আছে এবং স্কিন কিন্তু ড্রাই নয়, রাইট? এর সঙ্গে সঙ্গে দেখো, এটা বাইপেডাল। ঠিক আছে, তাহলে যদি থাম্ব যদি অপোজেবল হয়, মানে থাম্ব যদি অপোজেবল হয়, এরকম যদি হয়, থাম্বকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এবার আমরা দেখব যে সেটা বাইপেডাল কিনা। বাইপেডাল মানে কি, দুই পায়ে হাঁটে নাকি চার পায়ে হাঁটে। যদি চার পায়ে হাঁটে, নো যদি হয়, তাহলে অবভিয়াসলি সেটা হবে গরিলা। আর যদি দুই পায়ে হাঁটে, তাহলে সেটা হবে মানুষ। ঠিক আছে, তাহলে মানুষের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি? মানুষ হচ্ছে বাইপেডাল এবং তার সঙ্গে সঙ্গে অপোজেবল থাম্ব আছে, সারা গায়ে লোমে ঢাকা থাকে এবং স্কিন কিন্তু ড্রাই নয়, স্কিন হচ্ছে ময়েস্ট। সুতরাং এটাই হচ্ছে হিউম্যানের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তো এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখে আমরা সহজেই মানুষকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এইভাবে ট্যাক্সোনমিক কিকে ব্যবহার করে কোনো অ্যানিম্যালস বা কোনো স্পিসিসকে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি। আমি কি যেটা বললাম, দুই ধরনের হয়, একটা হচ্ছে
ব্র্যাকেটের টাইপের কি এবং আর একটা ব্রাঞ্চিং টাইপের কি। দেখো ব্র্যাকেটে ব্রাঞ্চিং টাইপের কিতে স্টেটমেন্ট এরকমভাবে থাকবে, যাকে কাপলেট, তার সঙ্গে সঙ্গে লিড ইত্যাদি ইউজ করা হবে, ইয়েস নো ইত্যাদি। আর এটা হচ্ছে ব্র্যাকেটের টাইপের কি, ঠিক আছে। তো এগুলো সম্পর্কে আর ডিটেলসে তোমাদের পড়ার দরকার নেই, কিন্তু জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম যে ব্র্যাকেটের টাইপের কি কেমন থাকে এবং তার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চিং টাইপের কি কেমন থাকে, রাইট। এরপরে দেখো, এরপরে গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমিক্যাল এইডস দেখবো, সেটা হচ্ছে ফ্লোরা। সো ফ্লোরা হচ্ছে ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ দ্য হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য প্ল্যান্ট স্পেসিস অফ এ গিভেন এরিয়া। একটা পার্টিকুলার এরিয়াতে কী কী প্ল্যান্ট আছে, তো সেই সমস্ত প্ল্যান্টসের ডিসক্রিপশান দেওয়া থাকে এবং তার সঙ্গে সঙ্গে তার ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে। অর্থাৎ কোনো এরিয়ার কোন কোন জায়গাতে, ধরা যাক ওয়েস্ট বেঙ্গল আছে, তো ওয়েস্ট বেঙ্গলের হিমালয়ান রিজিয়নে প্রধানত কোন কোন প্ল্যান্টস পাওয়া যায়, তো সেটাই কিন্তু ফ্লোরা। তো ফ্লোরাতে যেমন প্ল্যান্টস, যেমন আমাদের ছবি দেওয়া থাকে ফ্লোরাতে, ফ্লোরা মানে হচ্ছে একটা বই এবং তার সঙ্গে সঙ্গে তার শর্ট ডেসক্রিপশান দেওয়া থাকে, তার লোকাল নেম ইত্যাদি দেওয়া থাকে। যেমন দেখো ফ্লোরা অফ প্যান হিমালয় যেটা বলছিলাম, সুতরাং এটাই হচ্ছে ফ্লোরা। তো ফ্লোরাতে প্রধানত প্ল্যান্টসের ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে। এছাড়া আরও যে ট্যাক্সোনমিক্যাল এইডস আছে দেখো এখানে, সুতরাং ফ্লোরার পরে যে গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমিক্যাল এইডস আছে, তো সেটা হচ্ছে ম্যানুয়ালস। তো ম্যানুয়ালসে কী করা হয়, ম্যানুয়ালস আর দ্য রেকর্ড দ্যাট কন্টেইনস ইনফরমেশন ফর আইডেন্টিফিকেশান নেমস অফ এ স্পিসিস ফাউন্ড ইন অ্যান এরিয়া। তাহলে ম্যানুয়ালস হচ্ছে এমন একটা রেকর্ড যার মধ্যে কি থাকে, আইডেন্টিফিকেশান নেমস অফ দ্য স্পিসিস, কোনো স্পিসিসের আইডেন্টিফিকেশান করার জন্য প্রধানত বিভিন্ন ইনফরমেশান থাকে। তো সেটাই প্রধানত ম্যানুয়াল। দেখো ম্যানুয়াল অন দ্য হার্মফুল মেরিন মাইক্রো অ্যালগি, তো এটা হচ্ছে ম্যানুয়ালও একটা বই এবং সেই ম্যানুয়ালসের মধ্যে সেই সমস্ত রেকর্ড থাকে, যেমন মেরিন অ্যালগি প্রধানত কোনগুলো প্রধানত হার্মফুল হয়, তো সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা সহজেই এই ম্যানুয়ালকে ঘাঁটতে পারি। এর সঙ্গে সঙ্গে আছে দেখো ম্যানুয়ালস আমরা দেখলাম, এর সাথে সাথে আছে দেখো মোনোগ্রাফস, ঠিক আছে, এর সাথে সাথে আছে মোনোগ্রাফস। তো মোনোগ্রাফসের মধ্যে কী লেখা থাকে দেখো, বলছে দিজ আর দ্য রেকর্ডস দ্যাট কন্টেইন ইনফরমেশন অন এনি ওয়ান ট্যাক্সন, কোনো একটা পার্টিকুলার ট্যাক্সনের ইনফরমেশান দেওয়া থাকে। দেখো ফাঙ্গাস ফ্লোরা অফ দ্য ট্রপিক্যাল আফ্রিকা, তো এটাই মোনোগ্রাফ। মানে এখানে কি দেওয়া থাকে, এই যে বই, এটাও কিন্তু একটা পার্টিকুলার বই, এই বইতে শুধুমাত্র তুমি কোনো একটা ট্যাক্সনের ইনফরমেশান পাবে। যেমন এখানে ফাঞ্জির ইনফরমেশান তুমি পাবে কোথাকার, অস্ট্রেলিয়া বা আফ্রিকার, এখানে যেটা দেওয়া আছে ছবিতে যেটা দেওয়া আছে। তাহলে কোনো একটা প্ল্যান্ট স্পেসিমেনের তুমি এখানে ইনফরমেশন পাবে, তো এটাই হচ্ছে মোনোগ্রাফ, সেই জন্যই এটাকে বলা হচ্ছে মোনোগ্রাফ। মোনো মানে হচ্ছে সিঙ্গেল। এর সাথে সাথে আছে দেখো এখানে ক্যাটালগ আছে, তো ক্যাটালগের মধ্যে আমরা কি দেখতে পাই, সো ইট ইজ অ্যান অ্যালফাবেটিক্যাল লিস্ট। আমরা জানি যে বইতে যেমন ক্যাটালগ থাকে, লাইব্রেরিতে যেমন ক্যাটালগ থাকে, তো এখানেও সেরকম ইট ইজ অ্যান আলফাবেটিক্যাল লিস্ট অফ স্পিসিস। দেখো ইনস্টিটিউট অফ দ্য ওশান অ্যান্ড দ্য আর্থ সায়েন্স ট্যাক্সোনমি অফ দ্য সাউথ ইস্ট এশিয়ান সি উইডস। তাহলে এই যে মোনোগ্রাফ, এগুলো সব মোনোগ্রাফের ছবি। যাই হোক এখানে ক্যাটালগ, তাহলে কি দেখতে পাচ্ছি, অ্যালফাবেটিক্যাল লিস্ট অফ দ্য স্পিসিসের অ্যালফাবেটিক্যাল লিস্ট দেওয়া থাকে, তার মানে তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী প্রধানত সাজানো থাকে। তো এগুলোই জেনারেলি ক্যাটালগ, ঠিক আছে। তো এই অংশগুলোই প্রধানত তোমাদেরকে ট্যাক্সোনমিক্যাল এইডসে পড়তে হবে। সুতরাং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ট্যাক্সোনমি পড়ার জন্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ট্যাক্সোনমিক্যাল এইডস কিন্তু আমাদের একদম আইডিয়া তৈরি হয়ে গেল। সুতরাং আমাদের যে প্রথম চ্যাপ্টার আছে দ্য লিভিং ওয়ার্ল্ড, তো সেই লিভিং ওয়ার্ল্ড আমরা কমপ্লিট করলাম। একদম প্রথমে আলোচনা করেছিলাম আমাদের যে লিভিং অর্গানিজমসের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তো সেগুলো নিয়ে যেমন আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে ট্যাক্সোনমি, বাইনোমিয়াল নমেনক্লেচার ইত্যাদি, এবং সবশেষে আমরা ট্যাক্সোনমিক্যাল এইডস নিয়ে আলোচনা করলাম এবং পরের দিন আমরা শুরু করব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।